এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ড এই উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। করানে অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে এইটার পে করতে হবে সার্জিস হাসনাতদের। শেখ হাসিনা ফিরবে নিশ্চিত, আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক চাঞ্চল্যকর খবর নিয়ে। ডাক্তার ইউনূস, যিনি আমাদের দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং প্রধান উপদেষ্টা হিসেবে পরিচিত, তিনি নাকি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। এটা কি সত্যি নাকি এটা শুধুই গুজব? আসুন বিষয়টি বিশ্লেষণ করি। আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন। আপনারা এখন স্ক্রিনে দেখছেন কিছু রিপোর্ট যেখানে এই বিষয়ে কথা বলা হয়েছে। মেরুদণ্ড এই উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা বলে দিলাম, কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে। দ্বিতীয় দফা আবার বর্ধিত করা হয়েছে, সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে। এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি, এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ড এই উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। জাতীয় সরকার করতে হবে। তারা শুনলেন না। তারা তাদের সিন্ডিকেটের বাইরের কোন লোককে সরকারে ঢুকাতে পারলেন না, যার ফলে এই 5ই আগস্ট, এই জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত। আরেকজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে, তারপরেও 4 মাস এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখি নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই, জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই, ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, পরিষ্কার ভাবে বলে দিচ্ছে মন্ত্রণালয়ে ঢুকতে পারবেন না। আপনাদের সময় ডিসেম্বর পর্যন্ত ওই আমলাতান্ত্রিক জটিলতা আমরা দেখতে চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে, নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে, অর্থ মন্ত্রণালয় টাকা দেবে, এই সমস্ত ভাঙচুর ভাতাবাজি বাদ দিবেন। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 12 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা বলে দিলাম, আমরা বারবার বলছিলাম এই সরকার আমাদের সরকার, নতুন সরকার, সরকারকে স্থিতিশীল করতে দিতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করব, কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে পেয়ে মাথায় পেয়ে বসে কাজ করে না, কথা শুনে না। যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আহাজারি করছে। এবং দুঃখজনক, জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা, সে হচ্ছে মুগ্ধর ভাই স্নিগ্ধ। আমি অন্তত 10 জনের নাম বলতে পারবো, যদি আপনারা আমার কাছে জানতে চান, টেলিভিশনে আপনারা ইন্টারভিউ করেন। 10 জন অন্তত ছেলে এসেছে বলছে ভাই এই খালি ঘুরাই, খালি ঘুরাই, তাই না, হেল্প করে না। এরা কি বিজ্ঞানের থেকে আপনারা 1 লাখ টাকা করে হেল্প করছেন? 1 লাখ টাকা তো আমি ব্যক্তিগতভাবে অনেককে হেল্প করছি। রাষ্ট্রীয় পর্যায়ে থেকে যে ফাউন্ডেশন করা হলো, সেইখান থেকে কিসের 1 লাখ টাকা হেল্প করবেন? হ্যাঁ, বারবার বলছি, কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। তাই আমরা এখনো বলে দিচ্ছি, এই ভুক্তভোগীদের 2টা অপশন আছে। একটা হচ্ছে ধরেন যারা আন্তর্জাতিক সমালোচক, মানে যারা পড়াশোনা করে ক্রিটিক হয়, হ্যাঁ, যেটাকে আমরা বলি ক্রিটিক মানে সমালোচক, সেটা হইতে যোগ্যতা লাগে, পড়াশোনা লাগে। আর আমরা যারা বাঙালি আছি, আমাদের সমালোচনা করতে যোগ্যতা লাগে না। আমরা চায়ের দোকানে বইসা চা খাইতে খাইতে চিন্তা করি মেসি একটা খেলা খেলে, শটটা ডাইনে দিয়ে দিল, বামে দিয়ে দিছে, কেডা তারে নামাইছে মাঠে, এমন প্রশ্ন কিন্তু আমরা করে বসি। তার মানে সমালোচনা করাটা
খুবই সোজা, কিন্তু ওই জায়গাটাতে যদি আপনারে বসাই দেই, তখন আপনি আসলে কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন। এই মুহূর্তে আজকের খুবই ব্রেকিং যেই নিউজটা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে ঘিরে তোলপাড় অবস্থান চলছে। যখন আপনি সামওয়ান, হ্যাঁ, তখন আপনি অলওয়েজ ফোকাসড। আর যখন আপনি নো ওয়ান, তখন আপনারা কেউ ফোকাস করবেন আপনি কিভাবে খাচ্ছেন, আপনার ব্যক্তি জীবনে কয়টা গার্লফ্রেন্ড আছে, কয়টা বয়ফ্রেন্ড আছে, আপনার ব্যক্তি লাইফ কি, এগুলো নিয়ে মানুষ পাত্তা দিবে না। বাট যখনই আপনি ১০ জনকে ডিঙাইয়া সামনের সারিতে আসবেন, তখন আপনি পোশাকটা কি পরলেন, ভাত খাওয়ার সময় আপনি কি চপস চপস করে খাইলেন, নাকি জিব্বা বাইর করে খাইলেন, নাকি ভদ্রভাবে খাইলেন, সব কিছু ফোকাসড হয়, কারণ আপনি সামওয়ান। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন, তখন তিনি সামওয়ান হয়ে গেলেন। এরপরেই তাকে নিয়ে সমালোচনা, আলোচনা, ১২০ দিন চলে গেছে, সরকার কি করছে না করছে সবকিছু কিন্তু ডক্টর ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা, তার উপরেই কিন্তু বর্তায়। আর সম্ভবত এই জিনিসগুলোতে তিনি অনেকটা ডিপ্রেশনে আছেন, মানসিকভাবে তার শক্তি যেটা, তিনি এটা হারিয়ে ফেলছেন, কারণ ফাংশন হচ্ছে না। ১২০ দিনে বাংলাদেশের মধ্যে কোনো পরিবর্তন নাই। কিছু হয়েছে, পলিথিন নিষিদ্ধ, তারপর প্লাস্টিকের বদলে কাচের বোতল আসছে, এরকম কিছু কিছু জিনিস হয়েছে। বাট দৃশ্যত আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, সকল কিছু ব্যবস্থাপনাতের মধ্যে অব্যবস্থাপনার দেখা। তো এই সকল কিছু নিয়ে যখন তাকে প্রচণ্ড সমালোচনা সহ্য করতে হচ্ছে, আজকে তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যে আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব। কিন্তু কেন? তার মানে কি তিনি হতাশ? তিনি কি দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন? তিনি কি বিষয়টা এমনভাবেই বলছেন যে ভাই কোনো রকমে আমার তাড়াতাড়ি এখান থেকে বিদায় করো? এই যে ওনার এই কথাটা নিয়েও আমরা আলোচনা করতেছি, তিনি সামওয়ান দেখে এরকম কথা উপদেষ্টারা বললে আমরা পাত্তা দিব না। বিএনপির তারেক জিয়া কি বলছেন এই মুহূর্তে ফ্যাক্ট না। শেখ হাসিনা ওপার বাংলা থেকে কি বলছেন ওইটাও ফ্যাক্ট না। বাট ডক্টর ইউনূস কখন কি করেন, এটা কিন্তু সবাই নজরদারি করে। দর্শক, আমরা দেখছি যে আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন, এটা আমরা জানি। তো এখন দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে এই মুহূর্তে তিনি যেই উপদেষ্টার পদটাতে বসে আছেন, জনগণের যে চাওয়া পাওয়া, মানে সকল কিছু মিলিয়ে তাকে যেই জায়গাটাতে দেওয়া হয়েছে, তার বক্তব্য আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। এই কথাটাতে তাহলে বোঝা গেল কি, যে তিনি নিজের ইচ্ছায় এই দায়িত্বটা নেন না, এই ছাত্ররা তাকে জোর করে দিছে। বাট আমরা তো দেখছিলাম তিনি বলছিলেন যে তোমরা ছাত্ররা যদি দেশের জন্য এতগুলো প্রাণ দিতে পারো, আমি তাহলে কেন পারবো না, বলে তিনি স্বেচ্ছায় সানন্দে প্রথম যখন দায়িত্ব নিচ্ছিলেন তার সেই চিরচেনা হাসি, হ্যাঁ, ডক্টর ইউনূসমূলক তার যে অ্যাক্টিভিটিস, অ্যাকশন শুরু হলে সাপোর্ট করতে হবে। তো এখন তিনি আবার আইসা যেই কথাটা বললেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ, প্রযুক্তির যুগ, সব তো রেকর্ডেড। তো তিনি দ্য ইকোনমিস্টকে বলছেন যে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এই কাজে বসানো হয়েছে, আমি আমার কাজ করছিলাম, তা উপভোগ করছিলাম, এজন্য আমি প্যারিসে ছিলাম, সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। ওনার এই বক্তব্যটা খুবই সাংঘর্ষিক আমরা মনে করি তার অবস্থানের সাথে। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে গড়ে এসেছি, আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। তো এর পাশাপাশি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জঙ্গিবাদ ইস্যুটা আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু কাভার পাচ্ছে। তো তিনি বলছেন যে আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়, তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে, শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী। তো তরুণীদেরকে নিয়েও তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। ইভেন তিনি বলছেন যে আমাদের উচিত, আচ্ছা, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ৩ তরুণ ক্যাবিনেটে আছেন, অনেক বক্তব্য দিয়েছেন। তো এখানে যতটুকু বোঝা যাচ্ছে যে সমালোচনার মুখে বা সমালোচকদের বিভিন্ন অ্যাক্টিভিটিসে আমরা যারা ক্রিটিক আছি কম বেশি, ভালোটাকে সাপোর্টও করি, বাট সমালোচনাকে সমালোচনাই করি। তো এগুলা কোথাও না কোথাও নেওয়ার জন্য চামড়াটা গন্ডারের মতন মোটা হইতে হয়। আপনি দেখেন একজন পলিটিশিয়ান আর আপনার মধ্যে কী পার্থক্য? একজন পলিটিশিয়ানের প্রতিনিয়ত গালি খাইতে হয়, হ্যাঁ, মানে শেখ হাসিনাকে দেখেন কত কিছু এখন সহ্য করতে হচ্ছে, একসময় খালেদা জিয়া বিএনপিকে সহ্য করতে হয়েছে, আবার সময় প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, এখন তারা মন্ডা খাবে, মিঠাই খাবে, শেখ হাসিনা এখন আইডা ভাত খাবে, হ্যাঁ, কুমিল্লার ভাষায় আইডা ভাত হচ্ছে ধরেন থাকে না ঝুটা ভাত আর কি আপনারা যেটাকে বলেন। আবার সময়ের প্রেক্ষাপটে সেই বঙ্গভবনে মাংসর আয়োজন হবে, পোলাও রান্না হবে যদি হায়াতে বাইচা থাকেন,
কারণ খালেদা জিয়াও একসময় কখনো কল্পনা করেন নাই তিনি আজকের এই দিনগুলোকে দেখতে পাবেন। বাট স্রষ্টার এক কি বলছে বিশেষ খেলায় আমরা দেখলাম যে কিভাবে আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল, দৃশ্যপটে কতটা পরিবর্তন এসেছে। তো আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে, কারণ তিনি যদি সরকারটাকে ফেল করান, অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এইটার পে করতে হবে সার্জিস হাসনাতদের, এমনকি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে জড়িত ছিল তাদের প্রত্যেককেই এটার জন্য কিন্তু চরম মূল্য দিতে হবে। তা আমরা চাই তিনি মানসিক শক্তিটা যেন না হারান, আর তিনি যে বক্তব্যটা দিয়েছেন আর একটু ক্লিয়ার করতে হবে তিনি কি রাজি ছিলেন না, তাকে জোর করে টাইনে আনা হয়েছে, কারা এই কাজটা করছে আমরা তাদেরও জানতে চাই। কারণ দায়িত্বের জায়গাটা কখনো যেটা স্বেচ্ছায় অন্তর থেকে ভালোবাসা আপনি দায়িত্বটা নিয়ে যদি কাজ না করেন, জোর করে আইনা বসাই দিয়ে আপনার উপরে চাপাইয়া, এই কাজ আপনার দ্বারা কখনোই গোছালো হবে না, আর এই কাজের বরকত হবে না। ব্যক্তি কাজে ক্ষতিগ্রস্ত হন, তাদের দেশ জাতির কিছু যায় আসে না, কিন্তু যেখানে আপনি 10 জনের মধ্যে কানেক্টেড, আপনার কারণে পুরো একটা রাষ্ট্রের ক্ষতি হবে। নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হিম্মত ফিরে পাবেন, আমরা আশা করছি। দেখা যাক কি হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দেখেন, আমি খুব বেশি যে বিচক্ষণ মানুষ তাও না, আপনাদের মতন সাধারণ মানুষই, জাস্ট হচ্ছে আমার ব্যক্তি চিন্তাভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর পাশাপাশি যেহেতু প্রতিদিন আমরা নিউজগুলো আপডেট করি, তো নিউজ বেসিস করেই আমরা আমাদের ছোটোখাটো বিশ্লেষণ বা মন্তব্যগুলোকে আপনাদের সামনে নিয়ে আসি। তো সকাল বিকাল রাত্র একদিন আগে পরে নিউজের ভাইব চেঞ্জ হতেই পারে, ইটস ডিপেন্ড অন দ্য বাংলাদেশের সিচুয়েশনের উপরেই এটা কানেক্টেড থাকে। তো যাই হোক, ভারত নিয়ে একটা দাবি করেছিলাম, আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম মাত্র 2 দিন আগে। আমার এই ভবিষ্যৎবাণী কতটা ফলে গেছে দেখেন, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। ছবিটা তো আসলে বেশি দিতে পারে না, এটা ইউটিউব এবং ফেসবুকের মধ্যে কমিউনিটি গাইডলাইনের মধ্যে আসে, কারণ এটা সন্ত্রাসবাদকে প্রমোট করে। ছবিটা বেসিক্যালি ওই রকমেরই। যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজ নামক একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে কতিপয় ছাত্ররা আপনার প্লাস্টিকের বন্দুক নিয়ে, মানে একদম এরকম বড় শটগান নিয়ে তারা দাঁড়ানো ছিল, কালো পোশাক পরা, আর মাঝখানে একজন তিনি স্পিচ দিচ্ছিলেন। তো আমরা জানলাম ভাইরাল এই ভিডিওটা, যেমন খুশি তেমন সাজ ফিলিস্তিনের মানুষের পক্ষে তারা কথা বলছিলেন। কিন্তু এই জিনিসটাকে নিয়ে ভারতের মিডিয়া কি করবে, আমি সেটা ওই দিন যা বলছি দেখেন, একদম ঠিক সেম জিনিসগুলো ভারতের মিডিয়া এটা তারা প্রচার শুরু করে দিয়েছে। ইভেন সেখানে তারা নিচে ইংরেজিতে মানে ওই বক্তব্যগুলোর বিপরীতে ভিন্ন রকম বক্তব্য দিয়া তারা ভারতের উপর মানে কি বলা হয় যে আক্রমণাত্মক একটা বক্তব্য তারা সেখানে অ্যাডজাস্ট করা ট্রাই করেছে। ইভেন ভারতের জনগণ কিন্তু এটা খাইছে। তো একটা পর্যায়ে এসে আমাদের দেশের গণমাধ্যমগুলো বিষয়টাকে নিয়ে প্রটেস্ট করছে, আমরাও অবশ্যই প্রটেস্ট করছি, কারণ বক্তব্যটা ছিল ফিলিস্তাইন ইস্যুতে, আর এটাকে কনভার্ট করে তারা ইংলিশ ট্রান্সলেশন করে সুপার এডিট করে এটা ভারতের বিরুদ্ধে একটা স্পিচ হিসাবে দেখানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশে জঙ্গিবাদ সমাবেশ বা জিহাদের আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা ছাড়াও ভারতের গণমাধ্যমে এমন প্রচারণা চালানো হয়েছে, তবে ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন। এখন যখন বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক একটা অস্থির পরিস্থিতি চলছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা অনেকেই কোণঠাসা হয়ে আছেন, কেউ অন্যায় করেও আছেন, কেউ না করে আছেন শুধুমাত্র রাজনীতি করার কারণে। তো এই সিচুয়েশনটাও কিন্তু খুব যে সুখকর তাও না। এটা যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, ওইখানে ঝামেলাযুক্ত অ্যাক্টিভিটিস আমার কাছে মনে হয়। কেন মনে হয়? অন্যায় যে করছে তার বিচার হওয়া উচিত, কিন্তু যে ব্যক্তিরা নিরপরাধ আপনি তাকে মব জাস্টিস অথবা বিভিন্ন কারণে মিথ্যা মামলার মধ্যে দিয়ে দিচ্ছেন, সেটাও উচিত না। তো যার কারণে একটা ক্ষোভ গোষ্ঠ অনেকের মধ্যে আবার ফুসে উঠছে নতুন করে। তো অনেক ভিডিও যেগুলো আসে এগুলাকে মনে করছে না এখন বাংলাদেশের বিরুদ্ধে এই প্রচারণাটা চালানোই জরুরি। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এখন এই মুহূর্তে এই কাজগুলো করছেন। দিন শেষে আমরা কোথাও না কোথাও বাংলাদেশের ভালো চাচ্ছি না, ফাইনালি বাস্তবতা এটাই। কিন্তু তো একটা মাদ্রাসার ভিডিওকে বিভ্রান্ত করে উপস্থাপন করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে ভারতে, যেখানে এই ভিডিওটা নিয়ে আপনার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তারা অনুসন্ধান করে বলছে যে ভিডিওটি ছিল বার্ষিক প্রতিযোগিতায় ছাত্রদের যেমন খুশি তেমন সাজ পারফরমেন্স। তবে সেই ভিডিওটি দেখেই বাংলাদেশে জঙ্গিবাদ সমাবেশ বা জিহাদের আহ্বান প্রচার করছে ভারতের মিডিয়াগুলো। রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে যে ভিডিওটা এটা বলা হচ্ছে যে ভারত এইভাবে প্রচার করছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং জিহাদের ডাক দেওয়া হয়েছে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশ শক্ত অবস্থান নিতে যাচ্ছে বা একটা টিম বা তৈরি। আর এই ভিডিওতে প্রদর্শিত ব্যক্তিরা
আইএসের বেশে উগ্রবাদ প্রচারকারী বা জঙ্গি দাবিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আপনার সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক এবং এক্স অ্যাকাউন্টেও পোস্ট করেছেন। বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় পর্যন্ত গেছে। আর এই কারণেই সজীব ওয়াজেদ জয়ের পাশাপাশি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়েছে। আর এই ভিডিওটা এছাড়াও তাসলিমা নাসরিনও তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছেন। পাশাপাশি ভারতের রিপাবলিকান বাংলা, টিভি9, টিভি39 বাংলাসহ পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ভিডিওটিতে বাংলাদেশে অস্ত্র হাতে জঙ্গিদের সভা এবং জিহাদের ডাক প্রদর্শিত হয়েছে। কিন্তু ভিডিওর সত্যটা বাংলাদেশের গণমাধ্যম জানে, আমরাও কিন্তু জানি। এখন আমাদের দেশে এই একটা জিনিস আছে, একটা পক্ষ আমরা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভারতপন্থী, প্রচণ্ড ভারতপন্থী, আবার কোনোটা হচ্ছে পাকিস্তানপন্থী। কথায় কথায় পাকিস্তানের অনেক কিছু ভালো লাগে, আবার কথায় কথা অনেকের ভারতের অনেক কিছু ভালো লাগে। দিন শেষে বাংলাদেশটা নিয়ে কোথাও না কোথাও একটা খেলা তো চলে। আমরা বাংলাদেশপন্থী মানুষগুলোর সংখ্যা খুবই কম। রাজনীতিক যারা আমরা পছন্দ করি অথবা আলোচক, সমালোচক, ক্রিটিক আছি বা দেশপ্রেমের ইস্যুতে আমরা কোথাও না কোথাও আমার দল ক্ষমতা না থাকলে বাংলাদেশ যা খুশি তা হোক, বাংলাদেশ খারাপ থাকুক, বিশ্ব দেখুক, আমার দলকে তাড়াতাড়ি ক্ষমতায় আনুক, এটাই আমরা আন্তর্জাতিক লবিং নিয়োগ থেকে শুরু করে অনেক কিছুতেই আমরা কিন্তু এই কাজগুলা করি। আমরা জানি ভিডিওটা কি, এটার সাথে জিহাদ টিহাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে আমি তখনই বলছিলাম যে এই ধরনের অ্যাক্টিভিটিস এটাও কিন্তু প্রচার করতে দেওয়া উচিত না, কারণ এটা নিয়ে গুজব বিভ্রান্তি ছড়াবে। কারণ এই ধরনের যেমন খুশি তেমন সাজ ধরতে দেওয়াও সুযোগ নেই, এটা দেশের জন্য অকল্যাণই হবে। ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গেলে হাজারটা ওয়ে আছে কথা বলার, দা ওয়ে আমরা বলছি। আমি আমার মতন কন্টেন্ট সারা বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করে নাই ফিলিস্তিনের পক্ষে, আর ক্ষতিগ্রস্ত হয় নাই। সো যে কোনো প্রতিষ্ঠানে এই ধরনের কর্মকাণ্ড যারা করে এদের মধ্যেও নেগেটিভিটি বীজ অবশ্যই আছে। বুঝতে হবে যে বিশ্ব কোথায় যাচ্ছে, কি ভাষায় কথা বলতে হবে, কোন ওয়েতে চলতে হবে। আপনি চান্স দিলে মানুষ কথা বলবে, সো আমি চান্সটা কেন দিব? তো যাই হোক, আমরা দিন শেষে বাংলাদেশকে ভালোবাসি, যে দলের রাজনীতি করি। বাংলাদেশের ক্ষতি হোক এমন কোনো কর্মকাণ্ড রাজনৈতিক ব্যক্তির স্বার্থে করা উচিত না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এখন আসা যাক সাধারণ মানুষের প্রতিক্রিয়ার দিকে। কেউ বলছে এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, আবার কেউ বলছে তিনি দোষী। আপনারা কি মনে করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার মতে ডাক্তার ইউনূসের মতো একজন ব্যক্তির থেকে নিয়ে এমন অভিযোগ ওঠা সত্যি দুঃখজনক। তবে আমরাও জানি বড় মাপের ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না। এ বিষয়ে আপনার মতামত কি? ডাক্তার ইউনূস সত্যি দেশ ছেড়ে যাবেন নাকি এটি শুধু একটি মিথ্যা গুজব? আপনার মতামত অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।